পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, বেঁচে থাকার জন্য মানুষ মঙ্গল গ্রহে বসবাস করছে। এর মধ্যেই পরিবারটি ভেবেছিল তারা একাই মঙ্গল গ্রহে বসবাস করছে, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই পরিবারের পুরুষকে হঠাৎ করে একজন মেরে ফেলে এবং তার স্ত্রী এবং সন্তানকে তারা কবজায় করে নেয়। সে চেয়েছিল তাদেরকে দিয়ে বাচ্চা উৎপাদন করতে, যাতে মঙ্গল গ্রহে মানবজাতিকে পুরোপুরি টিকিয়ে রাখা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত কি হয়। মুভির শুরুটা হয় ভবিষ্যতের একটি দৃশ্য দিয়ে, যেখানে একটি পরিবার মঙ্গল গ্রহে জীবনযাপন করছে। সেই পরিবারের রেজা তার ছোট মেয়ে রেমি এবং রেমির মা এলসাকে দেখা যায়। রেমি ঘরে বসে জানালার বাইরে দিয়ে আকাশ দেখছিল এবং আকাশের দিকে তাকিয়ে একটা একটা করে তারা গুনছিল। একই সাথে সে আকাশ থেকে চাঁদ ও পৃথিবী দেখতে পায়, কিন্তু ওই সময় পৃথিবীতে বসবাসের কোনো পরিবেশ অবশিষ্ট নেই। পরের দিন দেখা যায় তারা সবাই এই মঙ্গল গ্রহে কোনোভাবে তাদের জীবন অতিবাহিত করছে। তারা এই জায়গায় কিছু ফসল চাষ করছে, এমনকি তারা একটি খামারও বানিয়েছে। অন্যদিকে রেমিকে দেখা যায় সে দূরবীন দিয়ে তাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখছিল। আসলে রেমি আগে কোনোদিন তাদের বাড়ি থেকে বাইরে যায়নি, আর সেজন্য তার মনে সবসময় কৌতূহল ছিল যে এই জায়গার আশেপাশে কি আছে। রেমিদের থাকার জায়গা থেকে কিছুটা সামনে দেখা যায় সেখানে কিছু ভাঙা টাওয়ার রয়েছে। এর মানে হয়তো এই জায়গায় এর আগে কোনো মানুষ বসবাস করত। এসব দেখে রেমি আরো ভালোভাবে দেখার জন্য সামনের দিকে এগোতে গেলেই তার মা এলসা সেখানে চলে আসে এবং তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর এলসা রেমিকে পড়াশোনা শেখায়। এর মধ্যে রেমি দেখে তার বাবা ঘরে ফিরে এসেছে। রেমি লুকিয়ে শুনতে পায় যে তার বাবা রেজা অনেক ক্লান্ত হয়ে গেছে এবং সে তার মার সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তাদের কথাবার্তা শুনে এরা জানা যায় যে তারা আসলে এই জায়গার প্রকৃত মালিক নয়। রেমি সবকিছু শুনে ফেলেছিল। সে দ্রুত সে তার ঘরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে রেজা সেখানে চলে আসে। তখন রেমি তার বাবাকে জিজ্ঞেস করে আমরা ছাড়া এই জায়গায় অন্য কেউ বসবাস করে কিনা। এ কথায় রেজা পরিষ্কার জানিয়ে দেয় যে তারা ছাড়া এই জায়গায় অন্য কেউ নেই। তবে রেমি তার বাবার কথা বিশ্বাস করতে পারছিল না। সে ভাবে যদি অন্য কেউ না থাকে তাহলে আশেপাশে থাকা এই ডালগুলো কে বানিয়েছে, আর তার বাবা কেন এবার বন্দুক নিয়ে তাদের বাড়ির আশেপাশ পাহারা দেয়। এসব কিছু ভেবে রেমির ঘুম আসছিল না। সেটা দেখে তার বাবা মাও ঘুমাতে পারে না। তারা দুজনে রেমির কাছে এসে বসে পড়ে। এরপর রেমির মা এলসা গিটার বাজিয়ে গান শোনাতে থাকে, আর এদিকে রেমি একের পর এক তার বাবার কাছে প্রশ্ন করছিল। সে তার বাবার কাছে জানতে চায় যে মানুষেরা পৃথিবী ছেড়ে কেন এই জায়গায় চলে এলো। উত্তরে রেজা জানায় আসলে মানুষের স্বভাবই হলো সবসময় আরো ভালো কিছু খোঁজা, তাই আমাদের কাছে যা থাকে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হতে পারি না। আমরা আরো উত্তমের সন্ধানে চলে যাই, আর সেই খোঁজে মানুষ এই গ্রহে চলে এসেছিল। এখানে রেজার কথা জানা যায় যে সে কোনো ধরনের সামুদ্রিক জীবজন্তু দেখেনি। হাতে গোনা কিছু প্রাণী যেমন কুকুর, বিড়াল, গরু ছাড়া আর কিছুই দেখেনি। এসব কথা থেকে ধারণা করা যায় যে পৃথিবীর বর্তমান অবস্থা তেমন কোনো প্রাণী বেঁচে নেই। শুধু মানুষের প্রয়োজনীয় কিছু প্রাণী ছাড়া আর সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। এসব শুনতে শুনতে রেমি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে রেমির ঘুম ভেঙে যায়। তার মনে হচ্ছিল কি একজন কাচের উপর ঘষে ঘষে কিছু একটা লিখছে। এরই মধ্যে সে সামনে তাকালে দেখতে পায় কেউ একজন কাচের উপর লিপ লিখে চলে গেছে, যার মানে হলো এখান থেকে চলে যাও। সে দ্রুত তার বাবা মাকে জাগিয়ে তোলে। লেখাটি দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। রেজা বন্দুক নিয়ে তাড়াহুড়ো করে চারপাশে নজরদারি করতে থাকে। এতে বোঝা যায় হয়তো কোনো বড় ঝামেলা আসছে। রেজা চারপাশ দেখতে গিয়ে অনেক চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কোনো শিয়াল ডাকছে। এই আওয়াজ পেয়ে রেজা বুঝে যায় যে আশেপাশে তিনজন লোক রয়েছে যারা রেজাকে চ্যালেঞ্জ করছিল। সব বুঝতে পেরে রেজা নিজের পরিস্থিতি জানাতে চিৎকার করে একই রকম আওয়াজ করতে থাকে এবং বোঝানোর চেষ্টা করে সে তাদের এই হুমকি ভয় পায় না। এরপর এলসা ও রেজা একে অন্যকে শান্ত করে। এদিকে রেমি ঘর থেকে বেরিয়ে তাদের খামারের দিকে চলে যায়। সে দেখতে চেয়েছিল তার ছোট শুকর ছানাটি ভালো আছে কিনা। তখনই এলসা খেয়াল করে রেমির দিকে কিছু মানুষ এগিয়ে আসছে। সে বুঝতে পারে তারা হয়তো রেমিকে অপহরণ করবে, তাই সে রেমিকে চিৎকার করে ডাকতে থাকে। রেমিও দ্রুত ঘরের দিকে দৌড়ে যায়। দুজন লোক রেমির পিছনে দৌড়তে থাকে এবং দূর থেকে একজন স্নাইপার দিয়ে রেমির দিকে গুলি করে। রেজা লুকিয়ে থেকে দৌড়ে আসা লোকদের মধ্যে একজনকে গুলি করে মেরে ফেলে, আর অন্যজন যখন রেমিকে ধরতে আসে তখন এলসা সে তাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। রেমিকে নিয়ে এসে দ্রুত ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর এলসা রেজাকে সে স্নাইপারটির সঠিক অবস্থান জানিয়ে দেয়। রেজা তখন স্নাইপারকে লক্ষ্য করে গুলি করে এবং সেও মারা যায়। এরপর রেজা ঘরে সে তার বন্দুক লোড করে নেয় এবং বাইরে যায় এটা দেখতে চেয়ে আশেপাশে আর কেউ ঘাপটি মেরে বসে আছে কিনা। এদিকে রেমি কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে, কারণ তার বাবা তাকে বারবার বলে আসছিল যে এখানে তারা ছাড়া আর কোনো মানুষ নেই। তাহলে নতুন লোকগুলো কোত্থেকে এলো। কিছুক্ষণ পর হঠাৎ রেমি এবং এলসা একটি বন্দুকের আওয়াজ শুনতে পায়। তারা চমকে ওঠে এবং তারা রেমির বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই রেজার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তবুও রেমি সারা রাত ধরে রেডিওতে তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায়। পুরো রাত মাও মেয়ে চরম আতঙ্কে কাটায়। ভয়ের কারণে রেমি বাইরের বাথরুম পর্যন্ত যেতে পারছিল না। অন্যদিকে এলসা নিজের প্রতিচ্ছবি দেখে ভয় পাচ্ছিল। আসলে এমন পরিস্থিতিতে এটাই স্বাভাবিক, কারণ প্রতিটি পদক্ষেপ যেন প্রাণ নিয়ে টানাটানি। এই ধরনের মুভিগুলোতে সাধারণত এমন দৃশ্যই দেখা যায় যেখানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষের যুদ্ধ শুরু হয় টিকে থাকার জন্য। পরদিন সকালে এলসা একটি অস্ত্র হাতে নিয়ে দরজা খুলতে যায়।
দেখার জন্য যে বাইরে কেউ আছে কিনা। ঠিক সেই সময় তাদের ঘরে একজন অচেনা লোক ঢুকে পড়ে। লোকটির পায়ে ব্যান্ডেজ করা ছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে এই লোকটির সাথে রেজার লড়াই হয়েছিল এবং রেজা এখন আর বেঁচে নেই। গত রাতে তারা যে গুলির শব্দ শুনেছিল হয়তো তখনই রাজা মারা গেছে, সেজন্যই তার সাথে আর যোগাযোগ হয়নি। এই অচেনা লোকটির নাম হলো জারি। সে এলসাকে শান্ত থাকতে বলে এবং জানায় যে এই জায়গাটি আসলে তার বাবা মায়ের ছিল, তার মানে এই জায়গার উপর তার অধিকার রয়েছে। সেই হিসাবে এলসা রেমির এখানে থাকার কোনো অধিকার নেই। জারির বাবা মা কিভাবে মারা গেছে তা সে জানে না, তবে সে জানে সে এই জায়গায় জন্ম নিয়েছে এবং বড় হয়েছে। জারি এলসাকে তাড়ি না দিয়ে বরং তার সাথে সেখানে থাকার প্রস্তাব দেয়। সে বলে যে সে জানে কিভাবে এখানে বেঁচে থাকতে হবে, কারণ বাইরের দুনিয়া মোটেও নিরাপদ নয়। সে তাদের দেখাশোনার আশ্বাস দেয়। তবে এলসা তাকে বিশ্বাস করতে পারছিল না এবং সুযোগ বুঝে একটা ছুরি হাতে নিয়ে জারির উপর হামলা করে, কিন্তু জারি তাকে ধরে ফেলে এবং বলে তাকে যেন 30 দিন সময় দেওয়া হয়, এটা প্রমাণ করার জন্য যে সে তাদের কোনো ক্ষতি করতে চায় না। জারি আরো জানায় যে এলসা যা ভাবছে সে তেমন মানুষ নয়। 30 দিন পর যদি এলসার মনে হয় জারি ভালো মানুষ নয়, তবে সে যা খুশি তাই করতে পারবে। নিরুপায় হয়ে এলসা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন সকালে এলসা রেমিকে নিয়ে তার স্বামী রেজার লাশটি ভাড়ার উপরে কবর দেয়। সেখানে দেখা যায় জারি একটি কবরের পাশে বসে আছে। হয়তো গতরাতে লড়াইয়ের সময় জারির কোনো সঙ্গীরও মৃত্যু হয়েছে। এরপর সবকিছু আবার স্বাভাবিক হতে থাকে। এলসা তার চাষাবাদের কাজে লেগে পড়ে। অন্যদিকে রেমি লুকিয়ে একটি ঘরে জানালা দিয়ে দেখছিল যে জারি একটি ঘরে কিছু অক্সিজেন সিলিন্ডার এবং লুকানো অস্ত্র বের করছে। জারি সেই ঘরের পাসওয়ার্ড জানতো, যা দেখে রেমি নিশ্চিত হয়ে যায় যে জারি সত্যি আগে এখানে থাকতো। জারি সেখান থেকে চলে যাওয়ার পর রেমি সেই ঘরে ঢোকে এবং জারির জিনিসপত্রের মধ্যে একটি ছবি খুঁজে পায়, যা ছিল জারির স্ত্রীর। এদিকে জারি বারবার এলসার সাথে কথা বলার চেষ্টা করছে এবং নিজেকে ভালো প্রমাণ করার জন্য কাজে সাহায্য করছে। এদিকে এলসা একটি স্টোরুমে কাজ করতে গিয়ে সেখানে একটি রোবট দেখতে পায়। রোবটটি দেখে মনে হচ্ছিল এটি হয়তো আগে ড্রিলিং করার কাজে ব্যবহৃত হতো। রেমি রোবটটির কাছে আসে এবং সেটাকে তার বেশ পছন্দ হয়ে যায়। রেমি রোবটটির নাম দেয় স্টিভ। রাতে ডিনার শেষ করেই রেমি তার নতুন বন্ধু স্টিভের সাথে খেলা করতে চলে যায়। জারি রেমি এলসার প্লেটগুলো পরিষ্কার করার জন্য নিয়ে নেয় এবং বারবার এলসাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এক পর্যায়ে জারি এলসাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কি কোনোদিন আমার কথা বলেনি? সে আরো বলে সে নিজেও এই নির্জন জায়গায় থাকতে চায় না, কিন্তু বাইরের ভয়াবহ পরিস্থিতির কারণে তার আর কোনো উপায় নেই, কারণ বাইরের সব শহর এবং বসতি ধ্বংস হয়ে গেছে। জারি এলসাকে জানায় সে বাধ্য হয়ে এই জায়গায় ফিরে এসেছে। এখানে এলসা তার অতীতের কিছু গোপন কথা প্রকাশ করে। সে জানে তারা যখন মহাকাশযানে করে এই মঙ্গল গ্রহে আসছিল, তখন মাঝ আকাশে কিছু লোক তাদের উপর আক্রমণ করে। যখন তারা এই গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন জারির বাবা তাদের সাহায্য করছিল। কিন্তু এলসা যখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তখন জারির বাবা জানতে পারে যে তারা দুজন আসলে পৃথিবী থেকে আসা অনুপ্রবেশকারী। সে সময় মঙ্গল গ্রহের বাসিন্দারা বহিরাগতদের একদমই পছন্দ করত না এবং তাদের এই ঘরে থাকার অনুমতি দেয় না। তাই নিজেদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এলসা তখন জারির বাবাকে মেরে ফেলেছিল। অর্থাৎ এলসা নিজেও পুরোপুরি নির্দোষ নয়। দিন দিন এলসার সাথে জারির সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে, আর এই বিষয়টা রেমি লক্ষ্য করছিল। সে দেখে জারি এবং তার মা খুব কাছাকাছি চলে এসেছে। বিষয়টি রেমি একদমই পছন্দ করে না। সে ভীষণ রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার প্রিয় রোবট স্টিভ তার পিছু পিছু আসার চেষ্টা করলে রেমি তাকেও তাড়িয়ে দেয়। কিছুটা পথ এগিয়ে রেমি বুঝতে পারে যে তাদের পুরো আবাসনটি কাঁচ দিয়ে ঘেরা। কৃত্রিমভাবে বসবাসের পরিবেশ তৈরি করার জন্য এমনটা করা হয়েছিল। এসব দেখে রেমি কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ সে সামনে একটি হলঘরে একটি বিশেষ দরজা দেখতে পায় এবং বুঝতে পারে এখান থেকে বাইরে বের হওয়া সম্ভব, কিন্তু তার কাছে কোনো অক্সিজেন মাস্ক ছিল না। তবু সে জেদ করে বাইরে বের হতে গিয়ে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক সময় এলসা সেখানে পৌঁছে রেমিকে উদ্ধার করে। পরে সুস্থ রেমি জারিকে জিজ্ঞেস করে বাইরে কি আছে। রেমি জানে বাইরে শুধু পাহাড় আর পাহাড়, সেখানে জীবন ধারণ অসম্ভব। রেমি তখন পাল্টা প্রশ্ন করে, সবে যদি পাহাড় হয় তবে তুমি কোত্থেকে এলে? জারি জানা সে একটি যুদ্ধ থেকে পালিয়ে এসেছে। মানুষে থাকার জায়গায় নিচে যুদ্ধ শুরু হয়েছিল সেটার কথা সে বলছিল, কিন্তু রেমি তাকে বিশ্বাস করতে চায় না। জারি তাকে বোঝাতে থাকে যে এই সুরক্ষিত জায়গার বাইরে টিকে থাকার মতো কিছুই নেই। রাতের বেলা জারি লুকিয়ে লুকিয়ে অক্সিজেন মাস্কগুলো পুড়িয়ে ফেলে। সে চায় না এলসা বা রেমি তাকে ছেড়ে চলে যাক। রেমি এই একঘেয়ে এবং বন্ধু জীবনে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার উপর জারির সাথে মার ঘনিষ্ঠতা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। এলসা রেমির কাছে সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে রেমি এবং তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো উপায় নেই। তাছাড়া মুভির শুরুতে জারি এলসাকে হুমকি দিয়েছিল নিজের একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য এবং বেঁচে থাকার জন্য কোনো পথ না থাকা এলসাকে সব মেনে নিতে হচ্ছে। এরপর দেখা যায় জারি রেজার গিটারটি বাজানোর চেষ্টা করছে। সে এলসাকে গান গাইতে বলে। এলসাও জারির কথা মতো গিটার নিয়ে গান গাইতে শুরু করে। যে জায়গায় বসে তার মা সবসময় তার বাবার সাথে গান গাইতো, আজ সেখানে জারির সাথে তার মাকে দেখে রেমি অনেক কষ্ট পায় এবং নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার মা এত তাড়াতাড়ি তার বাবাকে ভুলে গেছে। এভাবে 1 মাস পার হয়ে যায়। এই সময়টা জারি এলসাকে দিয়েছিল তার বিশ্বাস অর্জনের জন্য। এলসার শান্ত ব্যবহার থেকে জারি তাকে বিশ্বাস করতে শুরু করে এবং একদিন নিজের বন্দুকটি রেখে বাইরে যায়। এলসা এতদিন এই সুযোগটির অপেক্ষায় ছিল। সে দ্রুত বন্দুকটি হাতে তুলে নেয় এবং জারির দিকে তাক করে, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকটিতে কোনো গুলি ছিল না। জারি হয়তো আগে থেকে তা বের করে রেখেছিল। এরপর এলসা একটা ছুরি দিয়ে জারিকে আক্রমণ করতে যায়, কিন্তু সে জারির সাথে পেরে ওঠে না। ধস্তাধস্তির এক পর্যায়ে জারি এলসাকে মেরে ফেলে। নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখে রেমি ভাই পালাতে থাকে।
কিন্তু জারি তাকে ধরে ফেলে। জারি একা থাকতে চায় না, তাই সে রেমিকে নিজের কাছে আটকে রাখতে চায়। সে বারবার রেমিকে বোঝানোর চেষ্টা করে যে সে তার কোনো ক্ষতি করবে না, কিন্তু যে লোক তার বাবা ও মাকে খুন করেছে তাকে রেমি কিভাবে ক্ষমা করবে। এভাবে বেশ কিছু বছর কেটে যায়। রেমি এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। জারি এখন রেমিকে বিশ্বাস করতে শুরু করেছে, এমনকি তার হাতে বন্দুকও দেয়। সে বন্দুক দিয়ে রেমি শিকার করে এবং সেগুলো রান্না করেই তারা খায়। এভাবে তাদের সময় কাটছিল এবং রেমি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। সে ভাবতে শুরু করেছিল যে জারি হয়তো এতটা খারাপ মানুষ নয়, কারণ জারি কখনোই রেমির সাথে খারাপ আচরণ করেনি। একদিন রাতে জারি রেমিকে একটা উপহার দেয়। সেটা ছিল রেমির মা এলসার একটা ছবি, যা জারির নিজ হাতে এঁকেছিল। মায়ের ছবি দেখে রেমি অনেক কষ্ট পায় এবং জারিকে জমি ধরে কাঁদতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে জারি রেমিকে চুমু দেওয়ার চেষ্টা করে, কিন্তু রেমি এটা একেবারেই পছন্দ করে না। সে জারিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায় এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় রেমি গোপনে নিজের কাছে একটি গ্যাস মাস্ক লুকিয়ে রেখেছিল এবং সেটি ঠিক করার চেষ্টা করে। সে মনে মনে এই বন্দিদশা থেকে পালানোর পরিকল্পনা করছিল। একদিন ডিনারের সময় জারি রেমির সামনে এসে বসে এবং জানতে চায় কেন সে তাকে বাধা দিল। জারি বোঝাতে চায় যে এতে কোনো সমস্যা নেই, কিন্তু রেমি সাফ জানিয়ে দেয় যে সে এসব পছন্দ করে না এবং জারির সাথে তার এমন সম্পর্ক কোনোদিনই হবে না। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জারি প্রশ্ন করে রেমি সারা জীবন কিভাবে একা থাকবে, কারণ জারি তাকে এতদিন রক্ষা করেছিল। রেমি পাল্টা উত্তর দেয়, আমাকে ছাড়া তুমি কিভাবে একা থাকবে। এরপর সে সেখান থেকে চলে যায় এবং তার রোবট বন্ধু স্টিভের সাথে খেলতে থাকে। কিছুক্ষণ পরে রেমি ঘরে ঢুকে দেখে জারি তার সেই লুকানো অক্সিজেন মাস্কটি খুঁজে পেয়েছে। জারি বুঝে যায় যে রেমি তাকে ছেড়ে পালানোর চেষ্টা করছে। সে মাস্কটি নষ্ট করার জন্য বাড়ি নিয়ে যায়। রেমি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু জারি বলে এখান থেকে বাইরে গিয়ে কোনো লাভ নেই, কারণ বাইরে কেউ বেঁচে নেই। এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে রেমি আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন রেমির জ্ঞান ফেরে, সে দেখে তাকে বিছানায় বেঁধে রাখা হয়েছে এবং জারি তার সামনে দাঁড়িয়ে আছে। জারি তাকে বোঝাতে থাকে যে সে তাদের বংশ এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রেমির সাথে মিলে সন্তান জন্ম দিতে চায়, কিন্তু রেমিতে রাজি হয় না। জারি তখন জোরাজোরি শুরু করে এবং এক পর্যায়ে বন্দুক থেকে রেমিকে ভয় দেখায়। সে সময় রেমির রোবট বন্ধু স্টিভ সেখানে চলে আসে এবং জারিকে গুলি করে। জারি ভয়াবহ আহত হয়, তবু সে এগিয়ে গিয়ে তার পিস্তল দিয়ে রোবটটিকে ধ্বংস করে দেয়। এরপর সে বেসিনের দিকে এগিয়ে যায়। দেখা যায় তার গলাতে প্রচুর রক্ত ঝরছে। এই সুযোগে রেমি নিজের বাঁধন খুলে ফেলে এবং এটি বন্দুক নিয়ে জারির সামনে দাঁড়ায়। জারির হাতে বন্দুক থাকা সত্ত্বেও সে রেমিকে গুলি করে না। সে রেমিকে বারবার একই কথা বোঝাতে থাকে, কিন্তু রেমির মনে জারির প্রতি এতটাই ঘৃণা ছিল যে সে কোনো কথা না শুনে জারিকে গুলি করে দেয় এবং জারি সেখানে মারা যায়। জারিকে তার মা বাবার কবরের পাশে কবর দেয়। সে বুঝতে পারছিল না যে একজন মানুষ কিভাবে সারা জীবন একা থাকতে পারে। তাই জারি যে রোবটটি ভেঙে ফেলেছিল সে স্টিভকে মেরামত করে ঠিক করে। এরপর সে কিছু অক্সিজেন সিলিন্ডার, মাস্ক এবং ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে স্টিভকে দায়িত্ব দিয়ে যায় খামারটি দেখাশোনা করার জন্য। সে যখন তাদের সুরক্ষা সীমানা থেকে বাইরে বের হয়, তখন সে দেখে সামনে শুধু পাহাড়, বালি আর পাথর। সেখানে কোনো মানুষের চিহ্নই নেই। রেজার কথা অনুযায়ী তারা ছাড়া আর কেউ নেই। জারিও বারবার বলেছিল বাইরে কোনো মানুষ নেই, কিন্তু জারিরা তো ঠিকই আক্রমণ করতে এসেছিল এবং জারি একটি যুদ্ধের কথা বলেছিল। এর মানে হয়তো মানুষ পৃথিবীর মতো এখানেও ছোট ছোট জনবসতি বা কলোনি গড়ে তুলেছে এবং নিজেদের মধ্যে যুদ্ধ করছে। জারির আসল উদ্দেশ্য ছিল রেমিকে ব্যবহার করে নিজের জনবল বাড়ানো, যাতে সে লড়াই করে নিজের কলোনি তৈরি করতে পারে। এই মুভিতে মূলত মানুষের টিকে থাকার অধীন প্রবৃত্তি এবং মানবিক স্বভাবের কিছু দিক তুলে ধরা হয়েছে। আর এমন একটা মুহূর্তের মধ্যে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি এমন সার্ভাইভাল মুভি পছন্দ করে থাকেন তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মুভিগুলো এক্সপ্লেন করার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।